আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভোলা টু ঢাকা ট্যুর ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ভোলা থেকে ঢাকা যাওয়ার পুরো জার্নিটা শেয়ার করব। আর এই ছেলেটা হচ্ছে মূলত আমার মামাতো ভাই, সে আমাকে লঞ্চে এগিয়ে দিতে যাচ্ছে এবং আমরা এখানে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে যত দিন এগোচ্ছে তত আমাদের গ্রাম আর গ্রাম থাকছে না, আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে, যেটার কিছু ভালো দিক আছে এবং অবশ্যই কিছু খারাপ দিকও আছে। তো যাই হোক, সেটা যেহেতু আজকের ভিডিও টপিক না, সো আমরা ওই টপিকে কথা না বলি। আর এটা হচ্ছে আমরা আমাদের বরানুদ্দিন থানায় চলে এসেছি। আর এইখানে আপনারা দেখতে পাবেন এখন, এই যে দেখেন, অনেক সুন্দর একটা মসজিদ, যেটা শুধুমাত্র আমাদের বরানুদ্দিনে না, আমাদের পুরো ভোলার মধ্যে অন্যতম একটা সুন্দর মসজিদ এটা। ইনশাল্লাহ কোনো একদিন এটা নামাজ পড়বো। আর এইটা হচ্ছে আমাদের ভোলার বরানুদ্দিনের খাল, যেটা মূলত গিয়ে নদীতে কানেক্টেড হয় এবং ওই নদী দিয়েই মূলত আমরা ঢাকা যাই। আর এটা হচ্ছে আমাদের বরানুদ্দিনের বাজার। এখানে প্রায় সময় ভিড় থাকে, অটো মূলত বেশিরভাগ সময় ভিড় করে রাখে। আর এই ভিড়টা মোটামুটি 5 মিনিটের একটু ভিড়, তারপরেই মূলত আবার খালি রাস্তা। গ্রামের এই একটা ভালো দিক, ঢাকার মতো তো জ্যাম না, জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে না। আর 5-10 মিনিটের মধ্যেই আমরা চলে যাব আমাদের হচ্ছে আপনার বরানুদ্দিন ঘাটে, লঞ্চ ঘাটে। এখন আমরা চলে এসেছি আমাদের বরানুদ্দিনের লঞ্চ ঘাটে। আর এখানে মূলত 4-5 বছর আগেও কোনো ঘাট ছিল না, বাট এখন বর্তমানে একটা ঘাট আছে এবং যেমনই হোক এই ঘাটটা আমাদের কাছে এনাফ। আমরা অনেকটা হ্যাপি যে আমরা এরকম একটা লঞ্চ ঘাট পেয়েছি। ইলিশা টু ঢাকা যাওয়ার যে রাস্তাটা, ওইটা ফেমাস হওয়ার পর এখানে যাত্রী অনেকটাই কমে গিয়েছে, বাট তারপরেও এখান দিয়েও প্রতিদিন ভালোই মানুষ যাতায়াত করে। আর এখানে হচ্ছে আমি বসে বসে ডিম ফ্রাই খাচ্ছিলাম। ডিম ফ্রাইটা অনেক মজা ছিল। এখানে এই লোকটা ডিম ফ্রাই বিক্রি করতেছিল, আপনার চাইলে ওনার থেকে নিতে পারেন, আর অনেক কিছু বিক্রি করতেছিল। আর এখানে হচ্ছে আমি আশেপাশের যত সৌন্দর্য আছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখেও শেষ করা যাবে না, আমি সেগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। ইলিশা রোড ফেমাস হওয়ার পরেও কত ভিড় দেখেন, তাহলে ভাবেন ফেমাস না হলে কত ভিড় হতো। যাই হোক, এখানে আমাদের লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর এখানে হচ্ছে আপনারা কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখে উপভোগ করেন, তারপর আবার কথা বলবো। তো আমার মামাতো ভাই বরানুদ্দিন থেকে গঙ্গাপুর পর্যন্ত আমার সাথে আসে, তারপর সে বিদায় নিয়ে চলে যায়। আর গঙ্গাপুর আগে অনেক সুন্দর ঘাট ছিল, বর্তমানে ঘাটের মেরামতের কাজের জন্য এভাবে পাড়ের সাথে লঞ্চ রেখে দেয়, তারপর মানুষ উঠানো হয়, যাত্রী উঠানো হয়। তো এখানে যাত্রী উঠানোর পর 25 মিনিট পর আমরা আমাদের গন্তব্যে আবার রওনা দিই। আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে গিয়ে ধুলিয়া ঘাট। এটাই হচ্ছে মূলত ধুলিয়া লঞ্চ ঘাট। আর এখানে আমি বসে বসে ওই পাশের লঞ্চের মানুষকে কি করতেছে তা দেখতেছি। এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে।
এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, এই লঞ্চের এই দৃশ্য, বিশেষ করে রাতের বেলা। তো যাই হোক, 7-8টা পর্যন্ত বাইরে বসে থেকে পরে আমার অনেক ক্ষুধা লাগে, যার কারণে আমরা কেবিনে চলে যাই এবং আমরা রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ক্লান্ত শরীর নিয়ে শোয়ার ফলে আমি ঘুমিয়ে যাই। পরে আমার রাতে 3টার দিকে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আমি বাইরে গিয়ে বসে গান শুনতে থাকি আর নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি। যখনই আমি ঢাকা যাই আমি রাতে এটাই করি। আর এখানে আমি গান শুনতে শুনতে আস্তে আস্তে ভোর হওয়া শুরু করে। আর ভোরের এই আলো ফোটার দৃশ্যটা আমার কাছে মার্ভেলাস লাগতেছিল, এতটা সুন্দর যা বলার বাহিরে। আর এখানে ভোরের আলো ফুটতেছিল, আর ওইখানে সামনে কে যেন আজান দিচ্ছিলেন এই মুরব্বিটার পাশে। আজানের সেই শব্দ আর ভোরের আলো ফোটার দৃশ্য মিললে একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়, যা অতুলনীয়। তারপর দেখতে দেখতে ফর্সা হয়ে যায়, এবং ফর্সা হওয়ার পর আমি নদীর পাশে যে ফ্যাক্টরিজগুলো ছিল বা নদীর যে জাহাজগুলো ছিল সেগুলো দেখতে দেখতে আমার আমি সময় কাটাচ্ছিলাম। এবং এইগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। যারা লঞ্চ লাভার আছেন বা যারা লঞ্চে জার্নি করতে ভালোবাসেন তারা জানেন যে এই দৃশ্যগুলো কতটা মনোমুগ্ধকর। আর এখানে আমরা আরেকটা ঘাটে চলে এসেছি। এটা মূলত আমার মনে হচ্ছে ফতুল্লা ঘাট, বাট এটা কি ঘাট আমি শিওর দিয়ে বলতে পারবো না। আর এখানে যে দড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবসময় এটা থেকে নিরাপদে থাকবেন, কেননা সদরঘাটে এই দড়িটার সাথে অনেকগুলো মানুষ মারা যায়। এবং কিছুদিন আগে আমাদের ইলিশা ঘাটেও এই দড়িটার কারণে একজন মহিলার পায়ে অনেক ব্যথা পায়, পায়ের হাড় ভেঙে যায়, এরকম কিছু একটা আমি শুনেছিলাম। এই দড়িটা আপনার অনেক ডেঞ্জারাস একটা জিনিস, এটার আশেপাশে কেউ থাকবেন না যখন লঞ্চ ঘাট করবে বা ছেড়ে যাবে। আর এখানে আমাদের লঞ্চ এই ঘাটে 20-25 মিনিট থাকার পর আবারও রওনা দেয় আপনার ঢাকার উদ্দেশ্যে। অতীতে ভোরের আলো ফোটার আগেই বরানউদ্দিনের লঞ্চ ঢাকায় গিয়ে পৌঁছালেও এখন পৌঁছাতে অনেক বেশি দেরি করে। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কেননা আমি ওদের আশেপাশের সৌন্দর্য অনেক বেশি উপভোগ করতে পারি এখন। কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এইটা খারাপ, কেননা যত বেশি দেরি হবে তত সিএনজি তত ভাড়া চাবে এবং তত বেশি জ্যামে বসে থাকা লাগবে। আমাদের লঞ্চ ঢাকায় এসে পৌঁছায় 8:30-এ, এবং আমরা যাত্রী কিছু কমার পরে আস্তে ধীরে নামি এবং নেমে আমরা একটা সিএনজি ভাড়া করি। সিএনজিওয়ালা আমাদের থেকে অনেক বেশি টাকাই নেয়, আর যেটা হওয়ারই ছিল, কেননা আমাদের লঞ্চ অনেক দেরি করে ঘাটে আসে, যার ফলে সিএনজি অনেক কম থাকায় তারা ভাড়া অনেক বাড়িয়ে দেয়। তো এখানে আমরা ঢাকার জ্যাম খেতে খেতে আস্তে আস্তে এগোতে থাকি আমাদের বাসার দিকে। এবং একটা সময় গিয়ে ফ্লাইওভারে ওঠার পর আমরা জ্যাম একটু কম পাই, যদিও সকালবেলায় এত জ্যাম থাকার কথা না, বাট যাই হোক, আস্তে আস্তে আমরা বাসার দিকে এগোতে থাকলাম। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে বাসায় এসে পৌঁছালাম। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।